আপনাকে নিষেধ করিনি। আপনাকে নিষেধ করেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খোরশেদ আলম। কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। পাশাপাশি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক এবং বোর্ডের লেখাগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছেন কুলসুম আক্তার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সেতু সরকার, মৃত্তিকা মির্জা আপনারা সালাম দিয়েছেন। ওয়া আলাইকুম আসসালাম। একটু বলবেন শুনতে পাচ্ছেন কিনা। আর যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা যুক্ত আছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, বন্ধুদেরকে মেনশন করবেন। ঠিক আছে? একটু ঝটপট শেয়ার করে দিবেন ক্লাসটি। হুম? ঝটপট ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে? হুম। একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। আপনারা একটু ঝটপট একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। আমরা আ প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। বাংলা সাহিত্যের যে প্রশ্ন, সে প্রশ্নগুলো আমি বারবার বলি আপনাদেরকে একটা বিষয় রিপিট করি যে, প্রশ্নকর্তারা যে প্রশ্নগুলোকে উপযুক্ত মনে করেন, যে প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন, সেগুলোই তারা সামনে নিয়ে আসেন। সুতরাং এক সমুদ্র পড়াশোনা থেকে, এক সমুদ্র তথ্য থেকে আমাদের এক সমুদ্র প্রয়োজন নেই। আমাদের সেখানে গুটি কয়েক কিছু তথ্য প্রয়োজন যেগুলো পরীক্ষায় আসে। আর সেই প্রশ্নগুলোই মূলত প্রশ্নকর্তারা পছন্দ করেন। তো প্রশ্নের পেছনে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো আমরা কালেক্ট করব যেগুলো আমাদের সামনের পরীক্ষার পাথেয় হবে। আমার সাথে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি অনেকে। একটু ঝটপট ক্লাসটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? আমাদের আজকে ৩য় নম্বর ক্লাস চলছে। সাহিত্যের ৩য় নম্বর ক্লাস চলছে প্রশ্ন সমাধানের। আমরা আজ ৩ নম্বর ক্লাসে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ২৯ নম্বর থেকে আমাদের আজকের প্রশ্ন শুরু হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন দেখেছি, আমরা প্রশ্ন পড়েছি এ পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখেছি, গত ক্লাসে ২ নম্বর ক্লাসে আমরা দেখেছি ২৮ টি প্রশ্ন। আজকে আমরা দেখি কতটা দেখা যায়। আজকে সেই ধারাবাহিকতায় ২৯ নম্বর। লক্ষ্য করবেন এখানে প্রশ্ন যেটি আছে বলছে, কোনটি রবীন্দ্রনাথের রচনা? রবীন্দ্রনাথের রচনা। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এই ব্যক্তি থেকে প্রশ্ন হবে মানে হবে। রবীন্দ্রনাথ, নজরুল এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমানে আরো বেশ কিছু লেখক আছেন যেমন মীর মশাররফ থেকে তো আসেই। ফররুখ আহমেদ আছে, কায়কোবাদ আছে, ইসমাইল হোসেন সিরাজি আছে। এদের থেকে প্রশ্ন হয়। ছোট ছোট এদের মানে লেখা কম আছে, আপনারা সহজে এগুলো মনে রাখতে পারবেন। হ্যাঁ? রিমা পাল, হ্যাঁ শুরু করছি। রিমা পাল, একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন আপনারা। ঠিক আছে? আচ্ছা দেখেন, লক্ষ্য করেন আমাদের প্রথম যে প্রশ্নটি আছে ২৯ নম্বর প্রশ্ন বলছে, কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ, চতুষ্কোণ, চতুর্দশী, চতুষ্পঠী। একটু দ্রুত উত্তর করে ফেলেন, কোনটি হবে উত্তর? চতুরঙ্গ, চতুরঙ্গ, চতুরঙ্গ। আচ্ছা, চতুরঙ্গ উত্তর, তাই না? চতুরঙ্গ। আচ্ছা। চতুরঙ্গ, চতুরঙ্গ উত্তর করছেন। আচ্ছা, চতুরঙ্গ, তাই না? তাহলে কোনটি রবীন্দ্রনাথের রচনা? আচ্ছা, এইখানে যে রচনাগুলো আছে এই রচনাগুলো আমরা একটু দেখি। এই যে চতুষ্কোণ, এই চতুষ্কোণটা কার রচনা বলেন তো? কার এটা? এটি চতুষ্কোণ, এটি একটি উপন্যাস। ঠিক আছে? এই উপন্যাসটা রচয়িতা কে? চতুর্দশী, এই চতুর্দশীটা হচ্ছে একটি কবিতা। এটি হচ্ছে কবিতা। আর চতুষ্পঠী, চতুষ্পঠী, চতুষ্পঠী এটি কি বলবেন? এটিও বলবেন। কোনটি কি? ঠিক আছে? একটু ঝটপট উত্তর করেন। এখানে কি হবে? উত্তর কি হবে? হুম আমি দেখতে পাচ্ছি উত্তর করছেন মোহনা আক্তার মনি। ক লিখেছেন নিপা মন্ডল। শাহাদাত রাকিব, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জু তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। সেতু সরকার লিখেছেন চতুরঙ্গ। আচ্ছা, চতুরঙ্গ। রিমঝিম বৃষ্টি লিখেছেন চতুরঙ্গ। আচ্ছা, চতুরঙ্গ, তাই না? চতুরঙ্গ।
ওকে, চতুরঙ্গ চতুরঙ্গ চতুরঙ্গ, রাইট, চতুরঙ্গ উত্তর হবে। লক্ষ্য করেন, আমরা বলছি চতুষ্কোণ, আপনারা উত্তরটা এখনো করেননি। চতুষ্কোণ কার? চতুষ্কোণ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়। আর চতুর্দশী এই কবিতাটি কার রচনা? এটি হচ্ছে, আপনার নাম শুনেছেন, বনফুল, ছোট গল্প যিনি খুব খ্যাতি অর্জন করেছেন, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার রচনা। আর এই চতুষ্পটি এটিও একটি উপন্যাস, এটি একটি উপন্যাস, উপন্যাস এটা রচনা করেছেন, এটা রচনা করেছেন মেবি স্বপ্নময় চক্রবর্তী নামের একজন ব্যক্তি। স্বপ্নময় চক্রবর্তী, স্বপ্নময়, স্বপ্নময় চক্রবর্তী, ঠিক আছে, চক্রবর্তী, স্বপ্নময় চক্রবর্তী নামের একজন রচনা করেছেন। আর ক নম্বর তো আপনারা উত্তর করলেন, ক নম্বর উত্তরটা হচ্ছে, মানে ক নম্বর আপনারা উত্তর করেছেন চতুরঙ্গ, চতুরঙ্গ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর চতুরঙ্গ নামে একটি আহ হুমায়ুন কবিরের, হুমায়ুন কবির, একটা তথ্য এখানে নোট করতে পারেন, হুমায়ুন কবির, এই হুমায়ুন কবিরের একটি পত্রিকা ছিল, হ্যাঁ, মাসিক পত্রিকা ছিল এটি, চতুরঙ্গ নামে একটি পত্রিকা ছিল, পত্রিকা, হুমায়ুন কবিরের একটি পত্রিকা ছিল, সাহিত্য পত্রিকা চতুরঙ্গ। আর চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের একটি উপন্যাস, এটি হচ্ছে চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটিতে 4টা পর্ব আছে, 4টা পর্ব, ঠিক আছে, 4টা পর্ব আছে। এই 4টা পর্বতে কি আছে? প্রেম আছে, প্রেম না লিখি, ধর্ম আছে, দর্শন আছে, ধর্ম দর্শন, যুক্তি, যুক্তি আছে, তারপরে আছে কি আবেগ আছে, মানে প্রেম, হ্যাঁ, আবেগ। আচ্ছা, ধর্ম দর্শন যুক্তি আবেগ, 4টা অঙ্গ বা 4টা পর্ব। এখানে যদি আমরা চরিত্র বলি, চরিত্র আসে কি, আসে হচ্ছে শ্রীবিলাস আছে, শ্রীবিলাস আছে, দামিনী, দামিনী আছে, জাগমোহন, জাগমোহন, জাগমোহন আছে, আরেকটা আছে শচীশ, শচীশ, এই শচীশ, 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 এটাই হবে, শচীশ, শচীশ। আচ্ছা, লক্ষ্য করেন এখানে আমি আহ 4টা চরিত্র লিখেছি, শচীশ তালবসা দিয়ে হবে, শচীশ, আমি 4টা চরিত্র লিখেছি, এই 4টা চরিত্র গুরুত্বপূর্ণ। এই 4টা চরিত্রের 4টা পর্ব, হ্যাঁ, ধর্ম দর্শন যুক্তি আবেগের যে জটিল দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে রচনা করেছেন। এটি রবীন্দ্রনাথের সাধু সাধু ভাষায় রচিত, সাধু ভাষায়, সাধু ভাষায় রচিত শেষ উপন্যাস। এটি 1926 সালে প্রকাশ পায়, সাধু ভাষায় রচিত শেষ উপন্যাস। এরপরে তিনি চলিত ভাষায় লেখা শুরু করেন, তার চলিত ভাষার প্রথম যে উপন্যাসটি সেটি হচ্ছে ঘরে বাইরে, সেটিও 1926 সালেই প্রকাশিত হয়, ঠিক আছে। সুতরাং এই জায়গাতে এই তথ্যগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের প্রয়োজন। ওকে, তাহলে আমরা 29 নম্বর প্রশ্নের উত্তর চতুরঙ্গ পেলাম। আর চতুরঙ্গ এবং আনুষঙ্গিক আরো যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আসেন পরের যে প্রশ্নটা 30 নম্বর, বলছে সংসপ্তক কার রচনা? মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, শওকত ওসমান। কোনটা হবে? শওকত ওসমান? না, শওকত ওসমান না। জহির রায়হান? না, জহির রায়হানও না। তাহলে কে? শহীদুল্লাহ কায়সার না মনির চৌধুরী? না, মনির চৌধুরীও না। শহীদুল্লাহ কায়সার, শহীদুল্লাহ কায়সারের রচিত সংসপ্তক উপন্যাস। এই উপন্যাসটির বিশাল পটভূমি, বিশাল পটভূমি, হ্যাঁ, বিশাল পটভূমি। সেই পটভূমিটা কোথায় থেকে শুরু হয়েছে? এটি শুরু হয়েছে ব্রিটিশ শাসন থেকে, ব্রিটিশ শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, ঠিক আছে, সামাজিক রাজনৈতিক যে মানে পরিমণ্ডলের সবকিছু নিয়ে বিস্তৃত এক বিশাল এক উপন্যাস হচ্ছে সংসপ্তক, ঠিক আছে। এটি একেবারে পাকিস্তান ভাগ, মানে পাকিস্তান আন্দোলন, পাকিস্তান গঠন, এই সবকিছু মানে ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান রাষ্ট্র মানে নির্মাণ, এই পর্যন্ত যে বিশাল পটভূমি, যে ঘটনাবলী আছে, সেই ঘটনাবলী স্থান পেয়েছে সংসপ্তক উপন্যাসে, ঠিক আছে। এটি কার রচনা? এটি শহীদুল্লাহ কায়সারের রচনা। এই সংসপ্তক নামে একটি আবার ইয়েও আছে, কি আছে জানি, ভাস্কর্য আছে নাকি? ভাস্কর্য আছে। কোথায় আছে ভাস্কর্যটা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। এই ভাস্কর্যটা কোথায় আছে একটু কমেন্টে জানাবেন। আর যারা আমার সাথে, হ্যাঁ, মহাকাব্যিক উপন্যাস, যারা আমার সাথে যুক্ত আছেন, যারা আমার সাথে যুক্ত আছেন, যারা একটু ঝটপট ঝটপট একটু ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের কাছে আমি এই প্রত্যাশাটুকু রাখি, একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে, ঝটপট ক্লাসটি শেয়ার করবেন। আসেন পরের প্রশ্ন, যেটা 31 নম্বর, বলছে 31 নম্বর বলছে কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? শেষের কবিতা, শেষের কবিতা, দোলন চাপা, সোনার তরী, মানসী। দেখেন এই শেষের কবিতাটা কি? এটি একটি উপন্যাস, কাব্যিক উপন্যাস, কাব্যোপন্যাস, এটাকে বলা হয় কাব্যোপন্যাস, কাব্য, কাব্যোপন্যাস, কাব্যোপন্যাস বলা হয়। বলবেন এখানে কয়টি কবিতা আছে? কবিতা আছে কয়টি একটু বলবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন। সেতু সরকার একটু কমেন্ট করবেন, এখানে কয়টি কবিতা আছে? এই শেষের কবিতা, এই উপন্যাসটিতে কয়টি কবিতা আছে একটু কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট করবেন। সেতু সরকার কমেন্ট করবেন, ঠিক আছে। এখানে কয়টি 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 কয়টি, রাজশাহী বিশ্ববিদ্যালয় লিখেন কেন, কয়টি কবিতা ছিল? আচ্ছা যাই হোক, লক্ষ্য করেন এরপরে আছে কি দোলন চাপা, দোলন চাপা এটা একটি, এটা কি কাব্য, কাব্য কার কাব্য?
এটা হচ্ছে নজরুলের কাব্য, নজরুল নজরুল, ঠিক আছে, নজরুলের কাব্য। আর উপন্যাস, এই উপন্যাসটা কার? এটা আপনারা সকলেই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথের। আর সনাতনী এটি একটি কাব্য, কার কাব্য? এটি রবীন্দ্রনাথের কাব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। মানসী, এই মানসীটা হচ্ছে কি? রবীন্দ্রনাথের কাব্য, রবীন্দ্রনাথের কাব্য, রবির কাব্য, এটি হচ্ছে মানসী। এই মানসী, আচ্ছা মানসী, একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমি আরেকটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেই প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথের অনুবিশ্ব বলা হয়, রবীন্দ্রনাথের অনুবিশ্ব বলা হয় কোনটাকে? অনুবিশ্ব বলা হয় কোনটিকে? রবীন্দ্রনাথের অনুবিশ্ব বলা হয় কোনটিকে? আরেকটি প্রশ্ন আপনাদের করতে পারি, গুপ্ত সরি ব্যক্ত প্রেম এই উপন্যাসটি, সরি এই কবিতাটি কোন কাব্যের? আসেন পরের প্রশ্ন, 32 নম্বর বলছে, কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? বিষবৃক্ষ, গণদেবতা, আরণ্যক, ঘরে বাইরে। বিষবৃক্ষ, বিষবৃক্ষ, হ্যাঁ, জামানটি চৌধুরী, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি অবস্থিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রিদা হোসাইন, ওয়ালাইকুম আসসালাম রিদা হোসাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি। হ্যাঁ, আগের প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়, সেটা দোলন চাপা, কাজী নজরুলের রচনাটা, কাজী নজরুলের। আচ্ছা আসেন, এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন, বলছে কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? বিষবৃক্ষ, গণদেবতা, আরণ্যক, ঘরে বাইরে। এই বিষবৃক্ষ এটি হচ্ছে একটি সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস। এটি কার রচনা? এটি হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র, সুন্দর একটি নাম আছে জানেন? বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, বঙ্কিম হচ্ছে তৎসম শব্দ, বাংলা তদ্ভব শব্দ হচ্ছে বাঁকা। চন্দ্র হচ্ছে তৎসম শব্দ, এর বাংলা তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ, বাঁকা চাঁদ চট্টোপাধ্যায় আর কি, ঠিক আছে? বাঁকা চাঁদ চট্টোপাধ্যায় রচনা করেছেন বিষবৃক্ষ। এটি একটি সামাজিক উপন্যাস। এরপরে যেটি আছে গণদেবতা। কার? গণদেবতা আমি আপনাদেরকে গতদিন প্রশ্ন করেছিলাম যে গণদেবতা কার রচনা, আপনারা কমেন্ট করেন নাই। এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরণ্যক কার? আরণ্যক হচ্ছে বিভূতিভূষণের উপন্যাস। এটা উপন্যাস। ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটি উপন্যাস রবীন্দ্রনাথের, এবং এটি হচ্ছে চলিত রীতিতে রচিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। চলিত রীতিতে রচিত প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাইরে, ঠিক আছে? ঘরে বাইরে, এটি হচ্ছে চলিত রীতিতে রচিত প্রথম উপন্যাস। আসেন, এটি হচ্ছে 1914 সালে, এটি 14 না, এটি হচ্ছে 1916 সালে, 1916 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়, ঠিক আছে? 1916 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়, ওকে? যারা আমার সাথে যুক্ত আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন, হ্যাঁ? হুম, একটু শেয়ার করবেন ক্লাসটি। হ্যাঁ, আপনারা কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, একটু ক্লাসটি শেয়ার করবেন, যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটি কোশ্চিন দেই, এই জায়গাতে আরেকটি কোশ্চিন দেই আপনাদেরকে। এই ঘরে বাইরে উপন্যাসের চরিত্র এই চরিত্র কয়েকটা নাম বলবেন, কমেন্টে একটু নাম বলবেন। চরিত্র, ঘরে বাইরে উপন্যাসের চরিত্র, ঘরে বাইরে উপন্যাসের কয়েকটি চরিত্রের নাম বলবেন। আমি একটা নাম লিখে দিই, নিখিলেশ আছে, আর কি আছে? একটু কমেন্ট করবেন, হ্যাঁ? আসেন, 33 নম্বর প্রশ্ন বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষের কবিতা কি জাতীয় রচনা? কবিতার নাম, গল্প সংকলনের নাম, উপন্যাসের নাম, কাব্য সংকলনের নাম। কোনটি হবে? কাব্য, উপন্যাস, গল্প না কবিতা? কোনটি হবে বলবেন একটু ঝটপট বলবেন, এটি কি সংকলন, ঠিক আছে? হুম, 1916 সালে ঘরে বাইরে প্রকাশিত হয়, রাইট? হ্যাঁ, 1916 সালে ঘরে বাইরে প্রকাশিত হয়। একটু যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করে দেন, একটু ক্লাসটি শেয়ার করে দেন, টুস করে একটু শেয়ার করে দেন, হ্যাঁ, একটু ঝটপট একটু ক্লাসটি শেয়ার করে দেন। আপনাদের শেয়ার প্রত্যাশা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি, একটু যদি শেয়ার করেন। আসেন, তাহলে এখানে বলছি কি, শেষের কবিতা, এই শেষের কবিতা আমি শিশু সরকারকে প্রশ্ন করেছিলাম মেবি। হ্যাঁ, নিখিলেশ, বিমলা, সন্দীপ, ঠিক আছে, এগুলো হচ্ছে ঘরে বাইরে উপন্যাসের চরিত্র। আচ্ছা, ওকে, লক্ষ্য করেন যেটা বলছি, এই শেষের কবিতা উপন্যাসের কবিতা আছে কয়টা? কবিতা আছে 16টি কবিতা আছে, ঠিক আছে? এটি 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 16টি কবিতা আছে। হুম, নিখিলেশ, বিমলা, রাইট? আচ্ছা, এটি প্রকাশিত হয় কত সালে জানি? এটি প্রকাশিত হয়
29 খ্রিস্টাব্দে এটি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই পত্রিকাটির নাম কি? প্রবাসী পত্রিকা। প্রবাসী পত্রিকা এটি প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এই উপন্যাসে একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে, তিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার, সুনীতি কুমারের নাম উল্লেখ পাওয়া যায় আর কি, ঠিক আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেছি এই জন্য, রবীন্দ্রনাথ মানে শেষের কবিতা, রবীন্দ্রনাথ মানে শেষের কবিতা বলবো না, রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন হয় এবং শেষের কবিতা থেকে দারুণ খুব ভালো প্রশ্ন হয়। আর সামনে যারা এনটিআরসি নিবন্ধন দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শেষের কবিতা, এখানে কয়টি কবিতা আছে, কত সালে প্রকাশিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আসেন পরের প্রশ্ন, 34 নম্বর বলছে 20 শতকের মেয়ে। 20 শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতাকে? আনিস চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার। কোনটা হবে উত্তর বলবেন? এটি কোনটি হবে উত্তর? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে? আমি সেতু সরকার, আমি কোশ্চেন করেছিলাম যে শেষের কবিতাতে কয়টি কবিতা আছে, ঠিক আছে, এটা বলেছিলাম, ঠিক আছে। আমি তো আনসার করে দিয়েছি। আচ্ছা, একটু বলবেন এটি 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 কার রচিত? কার রচিত, ঠিক আছে, কার রচিত একটু বলবেন। এটি কার রচিত একটু বলবেন। গুড। নীলিমা ইব্রাহিমের রচিত 20 শতকের মেয়ে, এটাই। ওকে, আসেন পরের কোশ্চেন। 35 নম্বর বলছে মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের কোন উপন্যাসে? মতিন ও কমল, মতিন ও কমল। এই মতিন ও কমল, এই মতিন হচ্ছে কি জানেন? এই মতিন হচ্ছে 27 বছরের ধামরা যুবক, বছরের ধামরা বেকার যুবক, ঠিক আছে, বেকার যুবক, বেকার যুবক। আর এই কমল হচ্ছে, এই কমল হচ্ছে 10-11 বছরের, 10-11 বছরের, হ্যাঁ, 10-11 বছরের একটি হচ্ছে অটিস্টিক, অটিস্টিক অটিস্টিক বালক। অটিস্টিক বালক মানে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, অটিজম যেই আমরা বলি, অটিজম মানে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলো আছে, সেই বিষয় নিয়ে মূলত এই উপন্যাসটি রচিত। এই উপন্যাসটি কোনটি? আগুনের পরশমণি না, আগুনের পরশমণি না, এইসব দিনরাত্রি না, দুই দুয়ারি না, কে কথা কয়, কে কথা কয়। এই উপন্যাসের চরিত্র মতিন এবং কমল। মতিন এবং কমল হচ্ছে এই উপন্যাসের চরিত্র, মতিন এবং কমল হচ্ছে এই উপন্যাসের চরিত্র। হ্যাঁ, শেয়ার ডান, সানিয়া ইসলাম তানহা, শেয়ার ডান, ধন্যবাদ তানিয়া ইসলাম তানহা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর যারা আমাদের সাথে এনটিআরসিএ, এনটিআরসিএ, এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন যেই আগামী যেই সার্কুলারটি আসতেছে, সেই প্রস্তুতিটা যারা আমাদের সাথে নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন, বা এই পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। এই পেজের ইনবক্সে আপনারা একটু যোগাযোগ করবেন। ভাইয়া কোথায় গেছে? আচ্ছা, আসলে ডাক দিবেন, হ্যাঁ। ওকে, তাহলে লক্ষ্য করবেন এখানে বলছে কি, আলালের ঘরে দুলাল উপন্যাসটির রচয়িতাকে? কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলালের দুলাল উপন্যাসটির রচয়িতাকে? আলালের ঘরে দুলাল, হ্যাঁ, রাজিয়া সুলতানা, জি, অটিজম বালক, সে হচ্ছে অটিজম বালক ছিল। এখন একটু বলবেন এই আলালের ঘরে দুলাল এই উপন্যাসটির রচয়িতা কে? আলালের ঘরে দুলাল এই উপন্যাসটির রচয়িতা কে? হুম, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ছিল? আলালের ঘরে দুলাল। এই আলালের ঘরে দুলাল এই উপন্যাসটি, এই যে কিছুদিন আগে এটা এসেছিল, প্রশ্ন এসেছিল, মনে হয় একটা বিশেষ এসেছিল, কততে, 49, 49 মেবি না 47 এরকম হবে একটা, হ্যাঁ, 47 বিশেষ মেবি আসছিল। এই আলালের ঘরে দুলাল উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? হ্যাঁ, দেখেন এই আলালের ঘরে দুলাল হচ্ছে 1858 খ্রিস্টাব্দে এটি, এটি হচ্ছে গ্রন্থাকারে প্রকাশ পায়, গ্রন্থাকারে, গ্রন্থাকারে প্রকাশিত হয়, প্রকাশিত হয়, গ্রন্থাকারে প্রকাশিত হয়, প্রকাশিত হয়। এবং এই গ্রন্থটি 1854 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে এটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। সেই পত্রিকাটির নাম হচ্ছে মাসিক পত্রিকা, মাসিক পত্রিকা। এই মাসিক পত্রিকা মানে পত্রিকার নামই হচ্ছে মাসিক পত্রিকা, ঠিক আছে। এই পত্রিকাতে এই উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ধন্যবাদ সেতু সরকার। হ্যাঁ, টেকচাঁদ ঠাকুর, পেরিচাঁদ মিত্র রূপে টেকচাঁদ ঠাকুর, মোহাম্মদ তারিকুল ইসলাম, পেরিচাঁদ মিত্র, জানাতুল লিখেছেন আলাদার ঘরে দুলাল, হৃদয় হোসেন বাংলা সাহিত্য প্রথম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনারা সঠিক উত্তর লিখছেন।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গাতে যেটা বলছিলাম যে আহ আলালের ঘরে দুলাল উপন্যাসটি রচয়িতাকে, রচয়িতা হন প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর, ঠিক আছে। নামটা তাহলে কি বলছি? প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর, এটা হচ্ছে ছদ্মনাম। ওকে, আসেন তারপরে বলছে কি চাঁদের অমাবস্যা উপন্যাসটি রচয়িতাকে। চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? হ্যাঁ, চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? একটু বলবেন ঝটপট, এটি কার রচনা? এই উপন্যাসটি কে লিখেছেন? চাঁদের অমাবস্যা, বলেন কে লিখেছেন? গুড গুড গুড, 37 বি। হ্যাঁ, 37 বি, সৈয়দ ওয়ালিউল্লাহ। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসটি রচনা করেছেন। এই চাঁদের অমাবস্যা উপন্যাসটি হচ্ছে মনোসমীক্ষণ, মনোসমীক্ষণ মনোসমীক্ষণ মূলক উপন্যাস, ঠিক আছে। মনোসমীক্ষণ মূলক উপন্যাস, এটা হচ্ছে মনোসমীক্ষণ মূলক উপন্যাস, মনে রাখবেন। মনোসমীক্ষণ মূলক উপন্যাস। এই উপন্যাসটির একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে যুবক শিক্ষক। যুবক শিক্ষক, যুবক শিক্ষক নাম কি বলেন? যুবক শিক্ষকটার নাম কি? এই সেতু সরকার বলবেন। এখানকার যিনি চরিত্র যুবক শিক্ষক, নামটা কি তার? নাম বলবেন। তিনি ছিলেন স্কুল শিক্ষক, তাই না? এই সেতু সরকার বলেন, স্কুল শিক্ষক নামটা কি ছিল জানি? আরেফ আলী, আরেফ আলী, ঠিক আছে, আরেফ আলী। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক, ঠিক আছে। আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন কাদের পীর। এই কাদের ছিল পীর, ঠিক আছে, পীর কাদের, পীর কাদের। হ্যাঁ, ওকে, আসেন পরের প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন বলছে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্ল বর্মন, আলাউদ্দিন আল আজাদ, কাজী নজরুল ইসলাম, আবু জাফর শামসুদ্দিন। কোনটি হবে? তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম। এই উপন্যাসটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। মাসিক মোহাম্মদী, মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। দেখেন, অদ্বৈত মল্ল বর্মনের এটি একটি উপন্যাস, ঠিক আছে। 1956 সালে এটি মনে হয়, 1956 সালে মনে হয় এটি প্রকাশ পায়, 1956 সালে। মনে রাখবেন, এই অদ্বৈত মল্ল বর্মন এর থেকে যদি প্রশ্ন আসে, একটা প্রশ্নই আসে, সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। তার আরো লেখা আছে, কিন্তু তার যেটা গুরুত্বপূর্ণ লেখা সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম, এটি আসে বারবার, এটি আসে। এই সংক্রান্ত তথ্যটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন, ধন্যবাদ। অদ্বৈত মল্ল বর্মন, হ্যাঁ, রিমা পাল, হ্যাঁ, কাদের পীর, হ্যাঁ, কাদের পীর, আরেফ আলী, হ্যাঁ, সেই উপন্যাসের চরিত্র। ওকে, আসেন তাহলে এই জায়গাতে যেটা বলছি, তিতাস একটি নদীর নাম, এটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, এটি 1956 সালে প্রকাশিত হয়। আর এটি লিখেছেন কি অদ্বৈত মল্ল বর্মন। পরের প্রশ্ন 39টা বলছে বিরাজ বউ। এই বিরাজ বউ উপন্যাসটি রচয়িতাকে, বিরাজ বউ উপন্যাসটি রচয়িতাকে, বিরাজ বউ উপন্যাসটি রচয়িতাকে বলেন, একটু উত্তর করেন। বিরাজ বউ উপন্যাসটি রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যেন সেন, সুকান্ত ভট্টাচার্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি হবে সঠিক উত্তর, কি হবে বলেন? বিরাজ বউ, বিরাজ বউ, বিরাজ বউ কার লেখা? হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, বিরাজ বউ, এখানে চরিত্র যদি বলি তাহলে বিরাজ আছে, বিরাজ আছে, বিরাজ আছে, নীলাম্বর আছে, ঠিক আছে। এরা হচ্ছে এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র, ঠিক আছে। ওকে, এটা কার রচনা? এই বিরাজ বউ উপন্যাসটা হচ্ছে শরৎচন্দ্র ভট্টাচার্য, সরি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। শরৎচন্দ্র ভট্টাচার্য বানিয়ে দিলাম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বিরাজ বউ। আসেন 40 নম্বর বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি, বিন্দুর ছেলে, রামের সুমতি, বৈকুণ্ঠের উইল। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি বলে দিই, বিন্দুর ছেলে, রামের সুমতি, এই দুইটা হচ্ছে গল্প। শরৎচন্দ্রের এখানে যে কয়টা আছে, ক খ গ ঘ অপশনে যে কয়টা আছে, প্রত্যেকটা হচ্ছে শরৎচন্দ্রেরই লিখা, লিখা শরৎচন্দ্রের। শরৎচন্দ্রের লেখার মধ্যে এই দুটো হচ্ছে গল্প, ছোট গল্প, ঠিক আছে, ছোট গল্প। এই দুটো হচ্ছে গল্প। আর বড় দিদি আর বৈকুণ্ঠের উইল, এই দুটো হচ্ছে উপন্যাস। এই দুটি হচ্ছে উপন্যাস, ঠিক আছে, এই দুটি উপন্যাস। এখন বলবেন প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস কোনটি বলবেন? প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস কোনটি? আচ্ছা, বড় দিদি, রাইট। বড় দিদি হচ্ছে প্রথম উপন্যাস। বড় দিদি হচ্ছে প্রথম উপন্যাস। এটি প্রকাশিত হয় সম্ভবত 1913 খ্রিস্টাব্দে, 13 না 16, 1900। দেখেন তো একটু ভাই, একটু কমেন্ট করেন তো, এটা কত সালে প্রকাশিত হয়? কনফিউজ হয়ে গেলাম আমি, একটু বলবেন। এটা 13 খ্রিস্টাব্দে মেবি, আমি 13ই লিখছি, হ্যাঁ, আপনারা একটু দেখেন, 13ই হবে। বড় দিদি উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? এটি 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
এটি একটি পত্রিকায় প্রকাশিত হয়, সেই পত্রিকাটা হচ্ছে ভারতী পত্রিকা। ভারতী পত্রিকা, ঠিক আছে, ভারতী পত্রিকা এটি প্রকাশিত হয়। আর বৈকুণ্ঠের উইল এটিও শরৎচন্দ্রের উপন্যাস। এই উপন্যাসটা হচ্ছে সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস হচ্ছে বৈকুণ্ঠের উইল। বৈকুণ্ঠের উইলটা হচ্ছে সামাজিক উপন্যাস। বৈকুণ্ঠের উইল এটি শরৎচন্দ্রের সামাজিক উপন্যাস, ঠিক আছে। বৈকুণ্ঠের উইল এটি সামাজিক উপন্যাস। ওকে, আসেন আপনারা কমেন্ট করেননি। 41 নম্বর প্রশ্ন বলছে নজরুলের প্রথম উপন্যাস কোনটি? নজরুলের প্রথম উপন্যাস কি? এই যে বাকুম হচ্ছে তার প্রথম উপন্যাস, ঠিক আছে, বাকুম। এই যে বাঁধনহারা, এই বাঁধনহারা হচ্ছে তার রচিত প্রথম উপন্যাস, বাঁধনহারা, ঠিক আছে। বাঁধনহারা তার প্রথম উপন্যাস হচ্ছে কুহেলিকা। আর যেটা আছে এই মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা হচ্ছে তার আরেকটি উপন্যাস। তবে এই জায়গাতে যদি আমি বলি নজরুলের প্রথম উপন্যাস কোনটি? নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। বাঁধনহারা হচ্ছে তার প্রথম উপন্যাস হচ্ছে তার বাঁধনহারা। আচ্ছা, যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন। যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে। যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে, আসেন তাহলে বাঁধনহারা। আচ্ছা, বাঁধনহারা কত সালে প্রকাশ পায়? বাঁধনহারা হচ্ছে 1927 সালে, 1927 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। এটি হচ্ছে প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, ঠিক আছে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটা? এই যে বাঁধনহারা। এই বাঁধনহারার একটি কেন্দ্রীয় চরিত্র আছে যার নাম হচ্ছে নুরুল হুদা। এই নুরুল হুদা হচ্ছে এই বাঁধনহারা উপন্যাসটির প্রধান চরিত্র। আসেন 42 নম্বর বলছে কৃতদাসের হাসি এর লেখক কে? কৃতদাসের হাসিটা কার লেখা? এটা হচ্ছে প্রতীকাশ্রয়ী বা রূপক উপন্যাস। এই উপন্যাসটি আমি যদি সঠিক বলে থাকি তাহলে 1962 সালে প্রকাশ পায়। 1962 সালে প্রকাশ পায় এটা। 1962 সালে প্রকাশ পায়। অনেক আগে পড়েছে তো এগুলো, সেই অনার্সে থাকাকালীন, এরপরে দেখা হয়নি। যাই হোক, তাহলে যেটা বলছি যে এই প্রতীকাশ্রয়ী উপন্যাস কৃতদাসের হাসি এটি প্রকাশ পায় হচ্ছে 1962 খ্রিস্টাব্দে। এটি প্রতীকাশ্রয়ী বা রূপক উপন্যাস। এটি কার রচনা? এটি হচ্ছে শওকত ওসমান। এই শওকত ওসমানটা হচ্ছেন কে? শেখ আজিজুর রহমান ওরফে শওকত ওসমান। তার আরো বেশ কিছু উপন্যাস আছে, যেমন 1927, আরো কি জাহান্নাম হইতে বিদায়, এটা হচ্ছে তার রচিত উপন্যাস, ঠিক আছে। তাহলে শওকত ওসমানের রচিত উপন্যাস কৃতদাসের হাসি আইয়ুব বিরোধী, স্বৈর শাসক আইয়ুব সরকারের আইয়ুব বিরোধী আর কি তার এই রূপকের আশ্রয় তিনি লিখেছেন আর কি। যাই হোক, তাহলে এটা হচ্ছে কি গ উত্তর। আসেন 43 নম্বর কোশ্চেন পড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? চোখের বালি, বউ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, গোরা। পিন কমেন্ট না। ওকে, তাহলে যেটা বলছি লক্ষ্য কর, বলছি এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? চোখের বালি হচ্ছে বিধবার প্রেম নিয়ে, ঠিক আছে। বিনোদিনী আর হচ্ছে মহেন্দ্র বিধবার প্রেম নিয়ে রচিত হচ্ছে এই চোখের বালি। যাই হোক, এখন আসেন যেটা বলছি চোখের বালি, বউ ঠাকুরের হাট, শেষের কবিতা, গোরা। এই গোরা হচ্ছে তার মহাকাব্যিক উপন্যাস, ঠিক আছে, গোরা। আচ্ছা, এখন বলবেন এখানে তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে তার বউ ঠাকুরানীর হাট। এটি 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তবে রবীন্দ্রনাথের প্রথম রচিত উপন্যাস আমি বলছি প্রথম রচিত উপন্যাসের কথা যদি বলি তাহলে সেটা কি? সেটা হচ্ছে করুণা উপন্যাসটি তিনি প্রথম লিখেন। তবে এটি অসমাপ্ত উপন্যাস। এটি 1877 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন। এটি হচ্ছে অসমাপ্ত উপন্যাস।
আর আমি বারবার রিপিট করছি যে তার প্রথম চলিত রীতিতে রচিত হচ্ছে উপন্যাস ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসটা তার হচ্ছে রচিত উপন্যাস। হ্যাঁ, ওকে, আসেন পরেরটা 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেনে বলছে আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? শঙ্কর সংকীর্তন, পদ্মা মেঘনা যমুনা, ভাওয়ালগড়ের উপাখ্যান, চোর ও সন্ধি। কোনটি হবে? এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে কোনটি হবে বলেন? কোনটি হবে? সঠিক উত্তর কোনটি? একটু ঝটপট কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, কোনটি হবে? কোনটি হবে? আচ্ছা, একটু প্রথমে করুন। হ্যাঁ, গুড। ওকে, যারা আমার সাথে আছেন একটু ক্লাসটি শেয়ার করেন। ওকে, আপনারা শেয়ার করছেন না। ওকে, আসেন তাহলে আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাস, ঠিক আছে, একই পরিবারের ঘটনা নিয়ে রচিত, একই পরিবারের সাথে যুক্ত আর কি, পরিবার সাথে যুক্ত মানে ঘটনা নিয়ে রচনা করেছেন তিনি ত্রয়ী উপন্যাস। তিনটা উপন্যাস, এই শঙ্কর সংকীর্তন, পদ্মা মেঘনা যমুনা, ভাওয়ালগড়ের উপাখ্যান। আর যদি থাকে চোর ও সন্ধি, এই চোর ও সন্ধি বানানটা আসলে এখানে স্পেস হবে না, হ্যাঁ, একসাথে হবে। এই চোর ও সন্ধি এটা হচ্ছে, এটা কি বলবো, এটা সামাজিক আর রূপক উপন্যাস, সামাজিক প্লাস রূপক উপন্যাস, ঠিক আছে। এটা রচনা করেছেন কে? এইটা রচনা করেছেন শওকত ওসমান, এটা রচনা করেছেন শওকত ওসমানের উপন্যাস হচ্ছে চৌর সন্ধি শওকত ওসমানের রচিত উপন্যাস। আসলে পরের প্রশ্ন 45 নম্বর বলছে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? চাঁদের অমাবস্যা, খোয়াবনামা, কাশবনের কন্যা, জননী। এইটা একটু আগেই পড়ালাম আপনাদের, ঠিক আছে, একটু আগেই পড়ালাম এটা। হুম, ওকে, একটু ঝটপট বলেন, এটা কার রচিত সরি, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? চাঁদের অমাবস্যা। হ্যাঁ, চাঁদের অমাবস্যা বলেছি। মনোসমীক্ষণ মূলক উপন্যাস, ঠিক আছে, মনোসমীক্ষণ। ওকে, আসেন খোয়াবনামা। আচ্ছা, এই মনোসমীক্ষণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন? মনোসমীক্ষণ এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? সন্ধি কি হবে বলেন? মন যোগ, আমি লিখে দিই, মন যোগ সমীক্ষণ, মনোসমীক্ষণ, ঠিক আছে, বিসর্গ সন্ধি, ওকারকে তুলে দিয়ে বিসর্গ বসাবেন। ওকে, ফাইন। খোয়াবনামা কার? আখতারুজ্জামান ইলিয়াসের রচিত উপন্যাস হচ্ছে খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াস তার জীবনে মাত্র 2টি উপন্যাস লিখেছেন, একটি হচ্ছে সিলেকোঠার সেপাই, আরেকটা রচনা করেছেন খোয়াবনামা। হ্যাঁ, এই খোয়াবনামাটা সন্ন্যাসী বিদ্রোহ, যে সন্ন্যাসী আরেকটা কি জানি আছে না, ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, এই বিষয়গুলো মানে এই বিষয় নিয়ে রচিত আর কি। আর আরেকটা আছে কি, কাশবনের কন্যা, শামসুদ্দিন আবুল কালামের রচিত কাশবনের কন্যা, মিথিক্যাল উপন্যাস। মিথিক্যাল কল্পনা, বাস্তব মানে অবাস্তব ঘটনা, ঠিক আছে, পৌরাণিক বিষয়। আসেন কাশবনের কন্যা কার বলছি? কাশবনের কন্যা বলেছি যে শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালাম, শামসুদ্দিন আবুল কালামের রচিত, শামসুদ্দিন আবুল কালামের রচিত। জননী উপন্যাসটা কার রচনা? জননী উপন্যাসটা হচ্ছে শওকত ওসমানের রচিত উপন্যাস হচ্ছে জননী। তাহলে জননী কার উপন্যাস? জননী কার বলেন একটু কমেন্ট। জননী কার বলেছি? জননী উপন্যাসটা কার বলেছি একটু কমেন্ট করেন। জননী উপন্যাসটা কার বললাম? হ্যাঁ, জননী শওকত ওসমান। আসেন পরের প্রশ্ন। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের লেখক কে? চমৎকার একটি উপন্যাস কৃষ্ণকান্তের উইল। এই সেতু সরকার বলবেন এই উইলটা কতবার চেঞ্জ হয়? এই উইল, হ্যাঁ, কতবার চেঞ্জ হয়? কতবার? হ্যাঁ, আচ্ছা, আর বলবেন এই উপন্যাসের চরিত্র বলবেন, চরিত্র বলবেন, চরিত্র কি? গোবিন্দলাল, মোহিনী, আর কি আছে? সরি, মোহিনী না, রোহিণী, আর কি আছে? হরলাল নাকি? বলবেন। ওকে, আসেন কৃষ্ণকান্ত উপন্যাসের লেখককে। এটি একটি সামাজিক উপন্যাস, ঠিক আছে, সামাজিক উপন্যাস। এটাও হচ্ছে বিধবার প্রেম নিয়ে, ঠিক আছে, বিধবার প্রেম এটা, ঠিক আছে, বিধবার প্রেম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম ছিলেন রক্ষণশীল,
রক্ষণশীল রক্ষণশীল ছিলেন বঙ্কিম। এই বঙ্কিম ধর্মের বাহিরে কিছু পছন্দ করতেন না, এই জন্য তিনি তার উপন্যাসের নায়িকাদেরকে, মানে যে তার উপন্যাসের যে নায়িকা আছেন, বিধবারা যখন প্রেম করছেন, সংসার বাঁধার স্বপ্ন দেখছেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আছে তো এখানে। হ্যাঁ, যাই হোক, লক্ষ্য করেন এখানে বলছি কি, যে রক্ষণশীল ছিলেন এবং তার উপন্যাসের নায়িকারা, তিনি দেখিয়েছেন যে তার উপন্যাসের নায়িকারা যখন ধর্মের বাহিরে যায়, কারণ হিন্দু ধর্মে আছে যে কারা বিধবারা কখনো সহমরণে যাবে, হ্যাঁ, বিধবাদের বিয়ে করতে পারবে না, এই সব হাবিজাবি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তিনি দেখিয়েছেন, ঠিক আছে? এবং তিনি দেখিয়েছেন যে তার নায়িকারা যখন তার উপন্যাস, তার শিল্পের নায়িকারা যখন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে, তখন তিনি তাদেরকে গল্পে তাদেরকে হত্যা করেছেন, ঠিক আছে? তিনি বেশ 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 রক্ষণশীল ছিলেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে কৃষ্ণকান্তের উইল এটি হচ্ছে সামাজিক উপন্যাস, ঠিক আছে? সামাজিক উপন্যাস। এই সামাজিক উপন্যাসটির রচয়িতাকে সামাজিক সামাজিক ঠিক আছে, বিষবৃক্ষ, এটিও সামাজিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শবনম। এই শবনম উপন্যাসের রচয়িতাকে জসিমউদ্দিন, সৈয়দ মুস্তফা আলী, আবুল ফজল ধীর রাহান। বলেন, এই সৈয়দ মুস্তফা আলী, এই সৈয়দ মুস্তফা আলীর পূর্বপুরুষ একজন পীর ছিলেন, তিনিও সাহিত্যিক ছিলেন, নাম কি? হ্যাঁ, হরলাল। ওকে, ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করছেন, কমেন্ট করে আমাকে সহযোগিতা। হ্যাঁ, এই তো সিরাজ মনিরা লিখেছেন ভ্রমর ভ্রমর ভ্রমর। ভ্রমর, আচ্ছা। আসেন তাহলে কাশ, সরি, শবনম, শবনম উপন্যাসের রচয়িতাকে শবনম। শবনম হচ্ছেন একজন তুর্কি বংশোদ্ভূত, তুর্কি বংশোদ্ভূত অর্থাৎ তুর্কি জাতের একজন আফগান নারী, সরি, আফগান আফগান আহ ধনী লোক ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, যার মেয়ে হচ্ছে এই শবনম। এই শবনম আর বাঙালি, একজন বাঙালি, নাম হচ্ছে তার মজনুন। বলবেন মজনুন শব্দের অর্থ কি? মজনুন, মজনুন নামের এক বাঙালি যুবকের সাথে এই শবনমের প্রেম প্রণয়, এবং শেষটা হয় বিচ্ছেদের, একটা ট্র্যাজেডি, ঠিক আছে? এটি একটি রোমান্টিক উপন্যাস, এটা হচ্ছে রোমান্টিক উপন্যাস, রোমান্টিক, ঠিক আছে? রোমান্টিক উপন্যাস, এর শেষে বিচ্ছেদ আছে। তো এইটা রচনা করেছেন সৈয়দ মুস্তফা আলী। এই গল্পটা হচ্ছে একটি, সরি, উপন্যাসটা হচ্ছে রোমান্টিক উপন্যাস। এটি চরিত্র যদি আমরা বলি তাহলে স্বপ্ন, আর হচ্ছে কি এই মজনুন, ঠিক আছে? মজনুন শব্দের অর্থ কি বলবেন? হ্যাঁ, সৈয়দ মুস্তফা আলী। আসেন পরেরটা, 48 নম্বর বলছে পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে। পল্লী সমাজ, পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে, পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে, পল্লী সমাজ, হ্যাঁ রাইট। মজনু শব্দের অর্থ হচ্ছে পাগল, হ্যাঁ, মজনু হচ্ছে পাগল, শাহরিয়ার হোসেন, মজনু হচ্ছে পাগল। আচ্ছা, বলবেন লাইলি মজনু, লাইলি মজনু আছে না, লাইলি মজনু, এই লাইলি মজনুর, লাইলি মজনু, এই যে এই কাব্যের নায়ককে, নায়কের নাম কি? নায়কের নাম কি বলবেন? নায়কের নাম বলবেন। লাইলি মজনু কাব্যের নায়কের নাম বলবেন, ঠিক আছে? নামটা বলবেন। আচ্ছা, বুড়ো বয়সে পড়েন মৃত্তিকা মির্জা। আচ্ছা আচ্ছা, পড়তে তো হবেই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর করছেন। রিমা পাল, নাবিলা তুজ, সোহা, দিনের সূর্য, শাহাদাত রাকিব, রাবিয়া খাতুন, সঞ্জিদা পুতুল। আচ্ছা, হ্যাঁ, কয়েস, কয়েস ছিল, হ্যাঁ, কয়েস ছিল, সঞ্জিদা পুতুল, কায়েস না, নাম হচ্ছে কয়েস। কয়েস, এই আহ, কাব্যের যিনি নায়ক তিনি হচ্ছেন কয়েস, হ্যাঁ, আমির পুত্র আর বণিক কন্যা, কয়েস। ওকে, কয়েস। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পল্লী সমাজ এই উপন্যাসটার দিকে একটু তাকাই। পল্লী সমাজ, হুম, ধন্যবাদ।
আচ্ছা, তাহলে পল্লী সমাজের দিকে আমরা একটু তাকাই। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে, পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই পল্লী সমাজ এটি হচ্ছে ভারতবর্ষ, ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়, পত্রিকা ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়, পত্রিকায়, ঠিক আছে, ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। এই পল্লী সমাজ মেবি 1916 সালে হবে, হ্যাঁ 16 সালে প্রকাশিত হয় এই পল্লী সমাজ পত্রিকাটি। ওকে, আর এই পল্লী সমাজের যদি আমি চরিত্রের কথা বলি, চরিত্র আছে কে? চরিত্র হচ্ছে রমা, আছে রমেশ, রমা রমেশ, ঠিক আছে। এই পল্লী চরিত্র মানে পল্লী সমাজ, ওকে, পল্লী সমাজ নাটকের সরি উপন্যাসের চরিত্র। ওকে, এটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন আসেন 49 নম্বর, বলছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি? প্রথম সার্থক উপন্যাস কোনটি? নয়নতারা, বিজয় বসন্ত, নববাবু বিলাস, দুর্গেশ নন্দিনী। কোনটি হবে সঠিক উত্তর? দুর্গেশ নন্দিনী প্রকাশ পায় 1965, 19 লিখছি কেন, 1865 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটি প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী, হ্যাঁ দুর্গেশ নন্দিনী, হ্যাঁ নায়িকার নাম লাইলি, রাইট, নায়িকার নাম লাইলি, হ্যাঁ। আচ্ছা আসেন, যেটা বলছি যেটা বলছি দুর্গেশ নন্দিনী, দুর্গেশ, দুর্গ যোগ কি? দুর্গ যোগ ইস, ইস 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 মানে ঈশ্বর, অর্থাৎ দুর্গেশ মানে দুর্গ প্রধানের, নন্দিনী মানে কি? দুর্গ প্রধানের কন্যা, দুর্গ প্রধানের নন্দিনী, দুর্গ প্রধানের নন্দিনী, নন্দিনী, ঠিক আছে, নন্দিনী বা কন্যা। ওকে, এই দুর্গ প্রধানের কন্যা বা নন্দিনী, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনীর বিপরীতে যে ইসমাইল হোসেন সিরাজি লিখেন রায় নন্দিনী, রায় নন্দিনী উপন্যাসটি তিনি রচনা করেন। নববাবু বিলাস এটিও রচনা করেছেন ভবানী চরণ মুখোপাধ্যায়, হ্যাঁ, ভবানী চরণ মুখোপাধ্যায় নামের একজন ব্যক্তি, তিনি এই নববাবু বিলাস, নববিবি বিলাস এই উপন্যাসগুলো তিনি রচনা করেছেন। ওকে, আচ্ছা ওকে, তাহলে আরেকটা বিষয় যে বিজয় বসন্ত, এগুলো আসে না, ঠিক আছে। এই বিজয় বসন্ত এটা হচ্ছে কাঙাল হরিনাথের রচিত, হরিনাথ, হরিনাথ। আর এটা হচ্ছে এটা নয়নতারাটা কার জানি, অমিয় ভূষণ নামের একজনের, অমিয় ভূষণ, আরো কি জানি আছে, দুইজনের রচনা এটা। ওকে, যাই হোক, এখানে দুর্গেশ নন্দিনী হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। আসেন 50 নম্বর কোশ্চিন, বলছে কাদো নদী কাদের রচয়িতাকে? মনির চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, শহীদুল্লাহ কায়সার, সৈয়দ ওয়ালিউল্লাহ। মনির চৌধুরীও না, মানিক বন্দ্যোপাধ্যায় না, শহীদুল্লাহ কায়সারও না, উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত কোনটা? কাদো নদী কাদো, কাদো নদী কাদো উপন্যাসটি কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, ঠিক আছে। ওকে, ওকে, ধন্যবাদ, 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 ধন্যবাদ সঞ্জিদা, পুতুল, মনসুরা, আফরিন, রিদা, হোসাইন, রাবিয়া খাতুন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আসেন 11 নম্বর কোশ্চেন, বলছেন নিচের কোনটি উপন্যাস? মানব জীবন, মানব জমিন, গোজীবন, আমলার মামলা। কোনটি উপন্যাস? কোনটি উপন্যাস? কোনটি উপন্যাস? কোনটি উপন্যাস? কোনটি উপন্যাস বলবেন? কোনটি উপন্যাস? মানব জীবন, মানব জমিন, গোজীবন, আমলার মামলা। একটু ঝটপট উত্তর করবেন, কোনটি উপন্যাস? মানব জীবন, মানব জমিন, গোজীবন, আমলার মামলা, কোনটি হবে? উত্তর কোনটি হবে? সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, না না, সৈয়দ ওয়ালিউল্লাহ কেন, আগের প্রশ্ন তাহলে। বলেন নিচের কোনটি উপন্যাস? মানব জীবন, মানব জমিন, গোজীবন, আমলার মামলা, কোনটি হবে? কোনটি হবে? কোনটি? গোজীবন, 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 গরুর জীবন নাকি গোজীবন? বলেন বলেন বলেন, কোনটি হবে উত্তর? কোনটি হবে? কোনটি হবে? আমলার মামলা। 51 গ লিখেছেন, 51 গ লিখেছেন সুমা, সুমা আক্তার। আচ্ছা সবাই গ লিখছেন, আচ্ছা গ গ গ গ গ গোজীবন, রাইট, গোজীবন। তাহলে নিচের কোনটি উপন্যাস? উপন্যাস হলো গোজীবন, তাই না? গোজীবন না? আচ্ছা, গোজীবন উপন্যাস। আমলার মামলা এটা একটা নাটক,
এই নাটকটা কে রচনা করেছেন? এই নাটকটা রচনা করেছেন শওকত ওসমান। শওকত ওসমান, ঠিক আছে। গো জীবন, এই গো জীবনটা হচ্ছে একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা কে রচনা করেছেন? এটা রচনা করেছেন মীর মোশাররফ। গাজী মিয়া আর কি। মীর মোশাররফ। মানব জীবন, এই মানব জীবনটা এটা একটা প্রবন্ধ, ঠিক আছে। এই প্রবন্ধটা রচনা করেছেন কে? এই প্রবন্ধটি রচনা করেছেন কি করেছেন? এই প্রবন্ধটা রচনা করেছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবর, অর্থাৎ আমাদের রাজনীতিবিদ বাবর নাকি? না না না, ব্যাপারটা এরকম না, মজা করলাম আর কি। এর রচনা করেছেন মোহাম্মদ লুৎফর রহমান। মোহাম্মদ মোহাম্মদ লুৎফর রহমান এটি রচনা করেছেন, লুৎফর রহমান। মানব জমিন, এটি একটি পত্রিকার নাম, এই জায়গাতে ঘাবড়ে গেছেন হয়তো। এটি একটি উপন্যাস। এই উপন্যাসটা কে রচনা করেছেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটি রচনা করেছেন। ওকে, তাহলে আমি যেটা বলছি, মানব জমিন, হ্যাঁ রাইট, মানব জমিনটাই হচ্ছে এখানে উপন্যাস। ঠিক আছে। মানব জমিনটাই হচ্ছে এখানে উপন্যাস। আচ্ছা আসেন পরের প্রশ্নটা কি আছে দেখেন, লক্ষ্য করেন। বলছে চিলেকোঠার সেপাই উপন্যাসের লেখককে? এটার একটা চরিত্র আছে, সেটি হচ্ছে ওসমান, মানে একটা কেন্দ্রীয় চরিত্র আছে ওসমান, ঠিক আছে। এটি হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় রাজনীতি নিয়ে রচিত, অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থান 69-এর গণ অভ্যুত্থান 69-এর গণ নিয়ে রচিত। এটা রচয়িতা হইলেন কি? আখতারুজ্জামান। এই আখতারুজ্জামান পড়বেন, ঠিক আছে। আখতারুজ্জামানের উপন্যাস হচ্ছে 2টা, আমি বারবার বলছি, আর গল্প গ্রন্থ হচ্ছে 5টি। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, দুধে পাতে উৎপাত, এরকম আছে। এই 5টি গল্পের নাম একটু মনে রাখবেন, ঠিক আছে, আখতারুজ্জামান ইলিয়াসের। আসেন পরের প্রশ্ন, 53 নম্বর। বলছে শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? গোরা, পল্লী সমাজ, শ্রীকান্ত, পথের দাবি। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? একটু ঝটপট জানিয়ে দেন। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? একটু ঝটপট বলে দেন। হ্যাঁ, ওসমান হাড্ডিখিজির আনোয়ার চরিত্র হচ্ছে এই চিলেকোঠার সভায় উপন্যাসের চরিত্র আর কি। ওকে, আসেন গোরা। এই গোরা হচ্ছে মহাকাব্যিক উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথের, রবি ঠাকুর, ঠিক আছে, রবির মহাকাব্যিক উপন্যাস। পল্লী সমাজ, এটা হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটা কার? এটা হচ্ছে শরৎ বাবুর। শ্রীকান্ত হচ্ছে শরতের আত্মজীবনীমূলক উপন্যাস। পথের দাবি হচ্ছে তার রাজনৈতিক উপন্যাস, যেটা আর কি বাজেয়াপ্ত হয়েছিল। আপনারা তো জানেন, যতদিন বলেছিলাম। ওকে, আসেন পরেরটা। 14 নম্বর প্রশ্ন বলেছে কি, কোনটি রাজনৈতিক উপন্যাস? জাগরী, আরণ্যক, মালঞ্চ, যমপুরাণ। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা বিষয় বলছি। এনটিআরসি তে যারা এখানে যারা প্রিপারেশন নিতে চান, তারা আমাদের সাথে নিতে পারেন। আমাদের কোর্স ফি মাত্র 310 টাকা। এই 310 টাকার কোর্সে আপনারা যুক্ত হলে এখানে আপনারা একটি বই, হ্যান্ড নোট, শাকিল স্যারের হ্যান্ড নোট, এই বইটি ফ্রি পাবেন। যেটার মূল্য মাত্র 220 টাকা, ঠিক আছে। অর্থাৎ এই কোর্স আপনার জন্য আশা করছি বেশ কি বলবো, এটা স্বল্প মূল্যের একটি কোর্স, এখানে একটু ভালো সেবা আশা করছি পাবেন, ঠিক আছে। ওকে, যারা আমাদের সাথে আছেন, আমাদের ক্লাস করেছেন, তারা জানেন হয়তো
জেনে থাকবেন। আচ্ছা, আসেন পরেরটা যেটা বলছি যে এখানে কোনটি রাজনৈতিক উপন্যাস? জাগরি, আরণ্যক, মালঞ্চ? হ্যাঁ, বিস্তারিত জানিয়ে দেওয়া হবে রুমিয়া জেমি। ক্লাস শীঘ্রই শুরু হবে, জানতে পারবেন। পেজে পোস্ট করা হবে, ঠিক আছে? কবে থেকে শুরু হবে? পেজে পোস্ট করা হবে। হ্যাঁ, হুম 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 হুম। আরণ্যক, আরণ্যক, আরণ্যক। আচ্ছা, আরণ্যক, 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 আরণ্যক। রাজনৈতিক উপন্যাস আরণ্যক। আচ্ছা, আরণ্যক। আচ্ছা, এই আরণ্যকটা হচ্ছে বিভূতিভূষণ বিভূতিভূষণের কাব্যিক উপন্যাস। ভূষণের কাব্যিক উপন্যাস, ঠিক আছে? এখানে কাব্যিক উপন্যাস, এখানে প্রকৃতি, এই বিষয়গুলো এসেছে। এটা কোনো রাজনৈতিক উপন্যাস নয়। মালঞ্চ এটা রবীন্দ্রনাথের একটি উপন্যাস, রবীন্দ্রনাথের। মালঞ্চ একটি উপন্যাস রবীন্দ্রনাথের। যমপুরাণ হচ্ছে, এর নামটা আমি ইয়ে করতে পারছি না, সায়ন্তনী, সায়ন্তনী, আহ কি জানি, তুণ্ড, পুততুণ্ড, পুততুণ্ড, এরকম একটা নাম দেখলাম আমি আজকে, এর নামটা জেনেছি। হ্যাঁ, কোশ্চেন গুলো দেখতে যে সায়ন্তী পুততুণ্ড, এটা এটা একটি হচ্ছে স্পট, মানে খেলাধুলা বিষয় একটি উপন্যাস, মানে নাটক। ওই যে আপনার ওই কি বলে ওটার নাম কি জানি, ওই যে থ্রিলার, যে মুভিগুলো আছে না, থ্রিলার টাইপের একটি উপন্যাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলোর একটাও হবে না। এখানে যেটা আছে, প্রথম যেটা আছে জাগরি, এই জাগরি হচ্ছে সতীনাথ ভাদুরী, সতীনাথ ভাদুরীর রচিত একটি উপন্যাস, সতীনাথ ভাদুরী রচিত একটি উপন্যাস, এটি রাজনৈতিক উপন্যাস। এটা হচ্ছে 1942-এর, 1942-এর কি বলবো, এটা ভারত ছাড় আন্দোলনকে, ভারত ছাড় আন্দোলন, এই ছাড় আন্দোলনকে নিয়ে আর কি রচিত। তিনি এটা জেলে ছিলেন আর কি, ভারত ছাড় আন্দোলনের জন্য তিনি জেলও খেটেছিলেন। হুম, জেল খেটেছিলেন। এই ভারত ছাড় আন্দোলনের পটভূমিকা এই উপন্যাসটি রচিত, সতীনাথ ভাদুরীর। আসেন 55 নম্বর, বলছে হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? শঙ্খনীল কারাগার, দেওয়াল, নন্দিত নরকে, লীলাবতী। কোনটি হবে বলেন? শঙ্খনীল কারাগার, দেওয়াল, নন্দিত নরকে, লীলাবতী। হুম, কোনটি হবে? সঠিক উত্তর কোনটি বলবেন? সঠিক উত্তরটা একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? শঙ্খনীল কারাগার, দেওয়াল, আহ নন্দিত নরকে, লীলাবতী। কোনটি হবে? সবগুলো এখানে হুমায়ুন আহমেদের উপন্যাস। হ্যাঁ, জমপুরান কি জানি লিখি না। আচ্ছা, আচ্ছা। শঙ্খনীল কারাগার, এটা তিনি প্রথম রচনা করেছিলেন, ঠিক আছে? এই শঙ্খনীল কারাগার প্রথম রচনা করেছিলেন, কিন্তু এটা প্রকাশ করেছিলেন 1973 সালে। এই জন্য প্রথম রচিত হলেও কিন্তু এটি প্রথম প্রকাশিত না, এই জন্য আমরা এটিকে কাউন্ট করছি না। নন্দিত নরকে, এটি 1972 সালে প্রকাশ পায়। নন্দিত নরকে, এই নন্দিত নরকে হচ্ছে তার হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি? হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে, নন্দিত নরকে। আসেন পরের প্রশ্ন, বলছে জীবন আমার বোন, জীবন আমার বোন কার রচনা? নির্মলেন্দু, মাহমুদুল হক, শওকত আলী, শামসুর রহমান। কোনটা হবে বলেন? জীবন আমার বোন, জীবন আমার বোন কোনটা হবে? জীবন আমার বোন, জীবন আমার বোন কার রচনা বলবেন? গুড, সকলে উত্তর করছেন, ধন্যবাদ। জীবন আমার বোন, এটি মাহমুদুল হকের রচিত। এখানে
চরিত্র যদি আমরা বলি, জাহেদুল কবির খোকা, জাহিদুল কবির খোকা, কবির খোকা, আর খোকার বোন হচ্ছে রঞ্জু। হ্যাঁ, রঞ্জু, জাহিদুল কবির খোকা, রঞ্জু। ঠিক আছে, খোকা ও রঞ্জু কোন উপন্যাসের চরিত্র? খোকা ও রঞ্জু জীবন আমার বোন এই উপন্যাসের চরিত্র। এই উপন্যাসটি সম্ভবত 1972 সালে এটা প্রকাশিত হয়। জীবন আমার বোন। মাহমুদুল হকের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস আছে, সেটি হচ্ছে কালো বরফ। কালো বরফ, এই কালো বরফ উপন্যাসটি প্রকাশ পায় 1977 সালে, যেটি 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 দেশভাগ নিয়ে রচিত। আর এটি হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময় এবং মুক্তিযুদ্ধের সময় নিয়ে রচিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধ রিমোপাল, মহান মুক্তিযুদ্ধ, রাইট, হ্যাঁ, নিয়ে আর কি এই জীবন আমার বোন এই উপন্যাসটি রচিত হয়েছে। পরেরটা দেখেন, বলছে নিচের কোনটি কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? পূরবী, মানসী, জাগরী, শ্যামলী। পূরবী, মানসী, জাগরী, শ্যামলী, বলবেন কোনটি রবীন্দ্রনাথের রচিত নয়? কোনটি রবীন্দ্রনাথের রচিত নয়? একটু দ্রুত কমেন্ট করেন। কোনটি? পূরবী তার কাব্য, মানসী তার কাব্য, শ্যামলী তার কাব্য, জাগরী তার কি? তার নয়। জাগরী হচ্ছে জাগরী তার তার এটা হচ্ছে সতীনাথ ভাদুরীর একটি উপন্যাস, সতীনাথ ভাদুরী। আসেন 18 নম্বর, বলছে নিচের কোন গ্রন্থটি উপন্যাস? মেঘনাদবধ কাব্য, এটি একটি মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, প্রথম মহাকাব্য। ঠিক আছে, শেষ লেখা রবীন্দ্রনাথের শেষ কাব্য। ঠিক আছে, জীবন স্মৃতি রবীন্দ্রনাথের এটা হচ্ছে আত্মজীবনী, আত্মজীবনী। হ্যাঁ, আর সিলেকোঠার সেপাই এটা হচ্ছে উপন্যাস, এটি উপন্যাস। সিলেকোঠার সেপাই এটি হচ্ছে উপন্যাস। ঠিক আছে, আসেন 59 নম্বর, বলছে কোনটি আঞ্চলিক উপন্যাস? শ্রীকান্ত পদ্মা নদীর মাঝ ঘরে বাইরে পাওয়া। এই যে পদ্মা নদীর মাঝি, এটা হচ্ছে পদ্মা পাড়ের জেলে জীবন, কুবের কপিলার যে আঞ্চলিক কথোপকথন, ভাষা, ল্যাঙ্গুয়েজ, সমাজ চিত্র সবকিছু আসে এই উপন্যাসটিতে, পদ্মা নদীর মাঝিতে। ঠিক আছে, ওই যে কপিলার একটা ডায়লগ বলেন তো, বাইজা কপিলা কি জানিয়েছিল? আমার লগে নিবা মাঝি। আচ্ছা, আসেন পরেরটাই। 60 নম্বর বলছে চরিত্রহীন উপন্যাসটি কার লেখা? চরিত্রহীন, চরিত্রহীন তার উপন্যাসের নাম দেখেন চরিত্রহীন। আবার উপন্যাসের চরিত্রগুলোর নাম লেখেন, দেখেন, বলছে সতীশ, সতীশ, কিরণময়ী, কিরণময়ী না কিরণ বালা, বলেন তো, কিরণ, কিরণ বালা, কিরণ মালা, মালা নাকি কিরণ মালা, বলেন? হ্যাঁ, আমার লগে নিবা মাঝি, রাইট, সঞ্জিদা পুতুল। হ্যাঁ, এটা ছিল ওই আঞ্চলিক ডায়লগ আর কি। ঠিক আছে, এই জন্য বলছে আঞ্চলিক ভাষার। আচ্ছা, আরেকটা আছে কি, আরেকটা চরিত্র আমি মনে পড়ছে না। হ্যাঁ, সাবিত্রী, সাবিত্রী, সাবিত্রী হচ্ছে এই উপন্যাসের চরিত্র। চরিত্রহীন কার রচনা? চরিত্রহীন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চরিত্রহীন দেবদাস, হ্যাঁ, এগুলো তার রচনা। বলছে অন্য জীবন কি ধরনের গ্রন্থ? অন্য জীবন, অন্য জীবন কি ধরনের গ্রন্থ? বলবেন অন্য জীবন কি ধরনের গ্রন্থ? অন্য জীবন কি ধরনের গ্রন্থ? বলেন অন্য জীবন কার রচনা? বলেন তো অন্য জীবন, অন্য জীবন কার রচনা? বলেন তো, বলেন তো অন্য জীবন কার রচনা? বলেন। অন্য জীবন কি? অন্য জীবন হচ্ছে একটি উপন্যাস। ঠিক আছে, এটাকে আত্মজীবনীও বলা যায়, আত্মজীবনী বা স্মৃতি কথাও বলা যায়, আত্মজীবনী বা স্মৃতি কথাও বলা যায়, স্মৃতিকথা, স্মৃতিকথা। এটা যিনি লেখিকা, যিনি লেখক, যিনি লিখেছেন, তার ওই যে কি বলে শৈশব, কৈশোর, যৌবন, এই ঘটনাগুলো, স্মৃতিগুলো তিনি এই গ্রন্থে রচনা লিখেছেন আর কি। তিনি আর কেউ নন, জাহানারা ইমাম, জাহানারা ইমামের রচিত। ঠিক আছে, জাহানারা ইমাম। ওকে, আসেন পরেরটাতে। 62 নম্বর বলছে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কোনটি? জননী, জননী কার? শওকত ওসমানের। চিলেকোঠার সেপাই কার?
সেপাই, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। দি আগলি এশিয়ান, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী কার? এটা হচ্ছে হুমায়ুন আহমেদের। হুমায়ুন স্যারের এটা, হুমায়ুন স্যার, হ্যাঁ, হুমায়ুন আহমেদ। দি আগলি এশিয়ান, দি আগলি এশিয়ান, এটার আবার একজন অনুবাদ করেছিলেন। তার নাম হচ্ছে শিবব্রত বর্মন। শিবব্রত বর্মন। এটা তিনি সম্ভবত এই নামে করেছিলেন, কদর্য এশিয়া। কদর্য 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 এশিয়ান। কদর্য এশিয়ান, সম্ভবত এই নামে তিনি এটা অনুবাদ করেছিলেন। ঠিক আছে, কদর্য এশিয়ান নামে তিনি অনুবাদ করেছিলেন। এগুলো কি ধরনের ট্রেড? হ্যাঁ, না, সাব্বির তুমি সাক্ষী থাকো গো, সাব্বির। এশিয়া, না না না, আগলি এশিয়া, আচ্ছা, সম্ভবত এশীয় এটা। হ্যাঁ, একটু দেখবেন, হ্যাঁ, আমার মনে পড়ছে না, দেখবেন এশীয় এটা। সাব্বির তুমি সাক্ষী থেকে, বুঝছো? এভাবে এইভাবে আমাকে থ্রেট করছে, আজ অসহায় বলে। ওকে, আসেন পয়েন্টটাই। 63 নম্বর বলছে, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কে লিখেছেন? পত্রোপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস লিখেছেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তার গ্রন্থটির নাম হচ্ছে কি? নাম হচ্ছে বাঁধনহারা। মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা, এই তিনটাই নজরুলের উপন্যাস। এই যোগাযোগটা কার বলবেন, কমেন্ট করবেন, যোগাযোগটা কার লিখা? যোগাযোগটা কার লিখে একটু কমেন্ট করবেন, যোগাযোগ কার লিখে একটু কমেন্ট করবেন। ঠিক আছে, যোগাযোগ কার লিখা? যোগাযোগ কিন্তু একটি উপন্যাস, কিন্তু কার লিখে এটা একটু কমেন্ট করবেন। আসেন পয়েন্টটা। 64 নম্বর, প্রথম আলো, এটা আবার কিন্তু পত্রিকা না। ঠিক আছে, প্রথম আলো পত্রিকার কথা বলা হয়নি। উপন্যাসটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, মতিউর রহমান। কোনটি হবে বলেন? একটু দ্রুত বলেন তো কোনটি হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের উপন্যাস হচ্ছে যোগাযোগ। যোগাযোগটি রবীন্দ্রনাথের উপন্যাস। বলেন, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? প্রথম আলো, প্রথম আলো কার লেখা? 63 নম্বর, 63 না, এটা 64। বলেন, প্রথম আলো কার লেখা? বলেন, ঝটপট বলেন, প্রথম আলোটা কার লেখা? প্রথম আলো কার লেখা? কার লেখা একটু বলবেন। হুম, প্রথম আলো সুনীল নাকি সমরেশ মজুমদার? সমরেশ মজুমদার। আচ্ছা, দেখা যাক আর কি উত্তর আসে। আচ্ছা, হ্যাঁ, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের। সমরেশও নয়, রবীন্দ্রনাথও নয়, মতিউর রহমানও নয়। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত। আসেন পরেরটা। ইলামিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম কি? ইলামিত্র। ইলামিত্রকে নিয়ে অরণ্যবহ্নি, কাঁটাতারের প্রজাপতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, ওঙ্কার। ওঙ্কারটা কার বলেন তো? ওঙ্কারটা কার? আহমদ সফর রচিত ওঙ্কার। হুম, আচ্ছা, এখন বলেন, কাঁটাতারের প্রজাপতি এটি কার, সরি, এটি রচিত, হ্যাঁ, এটি হচ্ছে ইলামিকে নিয়ে রচিত। তেভাগা আন্দোলন এবং ইলামিত্র, নাচলের তেভাগা আন্দোলন, নাচল সাব্বিরের ভাষা। ঠিক আছে, নাচল, নাচলের তেভাগা আন্দোলন এবং ইলামিত্রকে নিয়ে রচিত হচ্ছে কাঁটাতারের প্রজাপতি। কাঁটাতারের প্রজাপতি, তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রকে নিয়ে রচিত এটি। ওকে, কাঁটাতারের প্রজাপতি। ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি তো শেষ করেছি।